আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিক ফাতেমা। উন্নত চিকিৎসার জন্য জুলাই আন্দোলনে আহত 7 জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল 8:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন চোখে আঘাতপ্রাপ্ত 7 জন। ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথেলমোলজিতে চিকিৎসাধীন এই 7 জন হলেন আবদুল্লাহ আল বাকি, আক্তার হোসেন, মোহাম্মদ ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন সোয়াইব। বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেওয়া হয়। এ পর্যন্ত 13 জনকে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হয়েছে। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসার পর শুক্রবার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতালের ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছাড়া হলেও লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে বলে জানান জাহিদ হোসেন। এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। যদি এভাবে অব্যাহত রাখে, আমরা ওনার মানুষের দোয়া, আল্লাহর অশেষ সহমতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারি। সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। তার বয়স হয়েছিল 45 বছর। মৃত্যুর 4 দিন পর 28 জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। ওই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বনানী কবরস্থানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। আগে সংস্কার পরে নির্বাচন সরকারের এই বক্তব্য শেখ হাসিনার আগে উন্নয়ন পরে গণতন্ত্র বলিকেই স্মরণ করিয়ে দেয় বলে মনে করেন রিজভী। বলেন, সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টদের দোসররা খাপটি মেরে রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র? আমরা তো এই কথা শুনতে চাই না। সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত 1:23 দিকে এই কম্পন অনুভূত হয়। ভূকম্পটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে শক্তিশালী কম্পন হয়। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের 106 কিলোমিটার পূর্বে মিয়ানমারে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 126 কিলোমিটার গভীরে। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে 5 টাকা। আলুর পাশাপাশি দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। শীতকালীন সবজির দামও হাতের নাগালে, তবে বাড়তি রয়েছে সব ধরনের চালের দাম। এতে কিছুটা বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা বলছেন, উৎপাদক থেকে দাম বাড়ায় বেশি দামে বিক্রি হচ্ছে সবকিছু। এদিকে দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের খোঁড়া যুক্তি মানতে নারাজ ক্রেতারা। বলছেন, বাজার তদারকি বাড়াতে।
কয়লা ছিল 200, সোনালী ছিল 30-40, 300। হ্যাঁ, এই সপ্তাহে একটু কম আছে, যেমন 10-20 টাকা পার কেজিতে কম আছে। আমরা তো আর মনে করেন জাস্ট কিনে আনি, আমরা তো আর খামারের খবর রাখি না, ওটা বলতে পারি না ভাই। ওটা ডিপেন্ড করবে আপনার মাল আসার উপরে কিরকম যায় বাজার দর। এখন যেগুলো আছে এগুলো সব বাড়তি আছে। এখন মনে করেন ওই বাইরেতে চাল যেগুলো আসবে এটা এই সপ্তাহ বোঝা যাবে আমরা চাল কিনতে যাওয়ার পরে। নতুন চালগুলো যেগুলো আছে নাজির চাল যেগুলো 70-72 টাকার কথা, এখন ওনারাই চাইতেছে 84-85 টাকা, তো বাজার তো 90 টাকা হবেই। বাজার পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকিম। মোস্তাফিজ, বাজারে পণ্যের দামের বিষয়ে আমাদের জানাবেন বিস্তারিত। বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ থাকায় কিন্তু এরই মধ্যে সব ধরনের যে শাকসবজির দাম একেবারেই কমে এসেছে। ফলে সাধারণ মানুষের এখন প্রত্যেকটি শাকসবজি কিন্তু এখন নাগালের মধ্যে রয়েছে। এবং আমরা সকাল থেকে আসলে রাজশাহীর যে সাহেব বাজার রয়েছে এই কাঁচা বাজারে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে এই সমস্ত সবজি কিন্তু গত 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 10 থেকে কেজিতে এমনকি 30 টাকা কিন্তু কমে এসেছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে শীতে মূলত মাঝামাঝি সময়ে কিন্তু আমরা দেখছিলাম সবজির দাম খুব একটা নাগালের মধ্যে ছিল না। তবে মৌসুমের শুরুতেই কিন্তু আমরা দেখেছি পুরো শীতকালে জুড়ে ফুলকপি, শিম, বেগুন, আলু, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া সহ অন্যান্য যে সবজিগুলো সেগুলো সাধারণ মানুষ কিনতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছিল। তবে শীতের শেষে যে বসন্ত শুরুতে এসে কমতে শুরু করেছে প্রত্যেকটি শাকসবজির দাম। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে শীতের সবজি তারা বলছেন যে সরবরাহ এখন অনেকটাই বেশি এবং শীত কমতে শুরু করার সঙ্গে সঙ্গে বাজারে সরবরাহ শুরু হয়েছে এবং এতে করে কিন্তু আসলে অনেক সবজির দামই এখন কিন্তু অনেকটাই নাগালের মধ্যে এসেছে। এবং পাশাপাশি তারা বলছেন যে বিভিন্ন জায়গায় আসলে যেভাবে সিন্ডিকেট অনুযায়ী চাঁদাবাজি হতো এখন সেই চাঁদাবাজিটাও কমে এসেছে। ফলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা যে সমস্ত সবজিগুলো রয়েছে তারা কিন্তু বাজারে নিয়ে আসতে পারছেন। এবং ক্রেতারা বলছেন যে যদি এই সময়টিতে যেভাবে আসলে সবজির দাম কমে এসেছে প্রতিনিয়ত আসলে যদি বাজার মনিটরিং করা হয় তাহলে কিন্তু সবজির দাম অনেকটাই কমে আসবে। পাশাপাশি তারা বলছেন যে এই যে সবজিগুলো তারা বলছেন যে কৃষক থেকে বাজারে আসছে যে এই যে দাম হঠাৎ করে বেড়ে যায় এই কারণে কিন্তু আসলে তারা বলছেন যে মনিটরিং এ তারা দোষ দিচ্ছেন। তারা বলছেন যে প্রত্যেকটি সবজির দাম যদি আসলে বাজারে মনিটরিং করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেকটা নাগালের মধ্যে আসবে। আমরা কিছুক্ষণ কেউ চালের বাজারে ঘুরে এসেছি, কিন্তু চালের বাজারে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি চালের দাম কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা করে বেড়েছে। যদিও ব্যবসায়ীরা এই বিষয়টি অস্বীকার করছেন। তারা বলছেন যে আগের দামে আসলে তারা চাল বিক্রি করছেন। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে যখনই আসলে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হচ্ছেন অথবা। ধন্যবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা দিয়েছে। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আবারও তাপমাত্রা কমে বেড়েছে শীত। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি। মাঘের শীতের দাপটে দিনাজপুরের নাকাল জনজীবন। শীতের তীব্রতা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। এ জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। হিলিতে গেল 3 দিন থেকে দেখা মিলছে না সূর্যের। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। গাইবান্ধায় তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে ডায়রিয়া সহ শীতজনিত রোগের কারণে বৃদ্ধ ও শিশু রোগীর সংখ্যা বেড়েছে। কুড়িগ্রামে দেখা মিলছে না সূর্যের। তীব্র শীতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তীব্র শীতে অসহায় জীবনযাপন করছে খেটে খাওয়া মানুষরা। এদিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় 9 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত 1:30টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে 2টি ফেরি। এ বিষয়ে বিআইডব্লিউটির আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পদ্মা যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বেড়ে নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে যাওয়ায় ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার রাতে টঙ্গীর সিংবাড়ি মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বারাকা ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। প্রতিদিনের মতো রাতে কারখানায় কাজ চলমান অবস্থায় কেক, কলা ও ডিম টিফিন হিসেবে দেওয়া হয়। টিফিন খাওয়ার পরে শ্রমিকদের বমি, পেট ব্যথা শুরু হয়। শ্রমিকদের অনেকেই টিফিন খাওয়ার সময়ে অসুস্থ হয়ে পড়েন। আস্তে আস্তে অসুস্থতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পরে অসুস্থ শ্রমিকদের টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রাপ্তি বাতিলের নির্বাহী সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটনের একটি ফেডারেল আদালত বৃহস্পতিবার এই রায় দেন। এর আগে 18টি রাজ্যে ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। রায় বিচারক বলেন, ট্রাম্পের এই আদেশ সংবিধানের 14th সংশোধনীর বিরোধী, যা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মানো সকল নাগরিকের অধিকার দেয়। এছাড়া রায় নির্বাহী আদেশ বাস্তবায়নের আইনি প্রয়োগকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে শপথের প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নেন ট্রাম্প। ট্রাম্পের এ রায় সাংবিধানিক অধিকারকে খর্ব করে বলে মনে করে আদালত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানায় বিবিসি। বার্তা সংস্থাটি জানায়, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। একটি মেডিকেল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার পশ্চিম রাফাহের তেল আল সুলতান এলাকার একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে। খেলা খবর ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আলাদা ম্যাচে আজ মাঠে নামবে মোহামেডান, বসুন্ধরা ও রহমতগঞ্জ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরের পুলে ইয়ং ম্যানস ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। 8 ম্যাচে শতভাগ জয় নিয়ে তালিকার শীর্ষে সাদা কালো জার্সিধারীরা। জয়ের ছন্দ ধরে রেখে নিজেদের অবস্থা অক্ষুণ্ণ রাখতে চায় মোহামেডান। সমান ম্যাচে মাত্র 2 জয় নিয়ে তালিকার নিচের সারিতে ফকিরের পুল। মোহামেডানকে হারের স্বাদ দিয়ে আসরে তৃতীয় জয়ের স্বাদ পেতে চায় ক্লাবটি। দুপুর 3:45টায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মিশন নিয়ে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ বাংলাদেশ সময় শুরু রাত 12টায়। প্রথম ম্যাচে হার নিয়ে আসর শুরু হলেও দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখে নিগার সুলতানার দল। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। এদিকে শেষ ম্যাচে হারের ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবীয় নারীরা। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।